বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কি হচ্ছে এখানে? খুব পরিচিত কণ্ঠস্বর কানে আসতে কেঁপে উঠলাম আমি। আমার দাপাদাপি লাফালাফি বন্ধ হলো মুহূর্তে। স্থির হলাম। শরীরময় মৃদু কেঁপে জানান দিল আমার মনের ভয়ের সুপ্ত কারণটা। আমার ভয়ার্ত ব্যক্তি, যাকে আমি দুনিয়ার সবচাইতে বেশি ভয় পাই, আমার যমরাজ। যে কথা কারণ ছাড়াই আমাকে ঠুসঠাস লাগে, আমার নিষ্ঠুর হৃদ ভাই। এই মুহূর্তে তিনি আমার ঠিক পিছনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি ওনার উপস্থিতি বুঝতে সক্ষম হচ্ছি। ওনার শরীরে তীব্র পারফিউম এর ঘ্রাণটা হাওয়ায় মিলল, নাক ভাজলো গভীরভাবে। আমার স্থির থাকা শরীরটা এবার কাঁটা দিয়ে উঠছে ভয় আর অস্থিরতায়। নিজেকে সংযম রাখতে না পেরে শক্ত হাতে চেপে ধরলাম ছায়াটিয়া দুজনের দুটো হাত। চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। এই মুহূর্তে ওনাকে নিয়ে মনের ভিতর হওয়া অস্থিরতার কারণটা ধরতে পারছি না, আর না নিজের ভয়টা কাটিয়ে ওনার সামনে দাঁড়াতে পারছি। বুকের ভিতরটা থেকে যেন দ্রিম দ্রিম শব্দ করে ঢোল পিটাচ্ছে, কানে ঝংকার তুলছে ওনার তিক্ততা বাণীটাও। উনি পুনরায় ধমকে ওঠে পিছন থেকে। আমি কেঁপে উঠলাম সশরীরে, মাথা নত করলাম, সেই সাথে দৃষ্টিও। ভেজা বিড়াল ছানার মতো ঘুরে দাঁড়ালাম ওনার দিকে। উনি আমাকে দেখলো কি দেখলো না তা জানা নেই। তখনই কানে আসলো আসিফ ভাইয়ের ভারী কষ্টের কণ্ঠখানা। নিগুড়ে নালিশ করে বলছেন ওনাকে, ভাই, ভাবি আমারে মারছে। দমিয়ে রাখা রাগটা যেন তত্তর করে বেড়ে উঠলো নিজের মাঝে। আমার নামে নালিশ করছে, বিষয়টি ঠিকঠাক হজম হলো না। আমি ওনাকে মারতে চেয়েছিলাম নাকি উনি আমাকে মিথ্যা বলে রাগিয়েছে? একই চুরি, তার উপর আবার সিনা চুরি। মাথা তুলে রাগী দৃষ্টিতে আসিফ ভাইকে চোখ রাঙাতেই সঙ্গে সঙ্গে আবারও নালিশ করে বলে উঠল আসিফ ভাইয়া, ভাই, ভাই দেখেন ভাবি আমারে আবার চোখ রাঙাইতেছে। আসিফ ভাইয়ের পরপর বিচারে ক্ষিপ্ত হলাম আমি। নিজেকে দমিয়ে রাখতে না পেরে পুনরায় তেড়ে যেতে নিলে তখনই কানে আসলো হৃদ ভাইয়ের রাম ধমক। এই মেয়ে, কি সমস্যা? বেয়াদবি করছে কেন? বারবার গায়ে হাত তুলছে কেন আসিফের? থেমে গেলাম আমি। ভয়ে শিরশির করে উঠল হাত পায়ের তালু। আমি যে আসিফ ভাইকে বারবার মারতে চাচ্ছি সেটা উনি জানেন কিভাবে? তার মানে উনি কি এতক্ষণ যাবৎ আমাদের আশেপাশেই ছিল, দেখছিল সবকিছু? আচ্ছা, উনি কি জানেন আমি ওনার খোঁজ করছিলাম আসিফ ভাই থেকে? হয়তো জানেন। ওনার কথাই তো সেটাই প্রকাশ পাচ্ছে। মন খচখচ করলো। তার থেকে একটা কিন্তু থেকে গেল। কিন্তু সে কিন্তু থেকে অতি সন্তর্পণে প্রশ্নের রূপ নিল, যে লুকোচুরি কেন? আমার সেদিনে থাপ্পড়ের জন্য? আমি সেটা ইচ্ছা করে দেইনি, অজান্তেই মেরেছিলাম। আজ সেই থাপ্পড়টার জন্য সরি বলতেই ওনার খোঁজ করছিলাম আসিফ ভাইয়ার থেকে। কিন্তু আসিফ ভাইয়ার জন্য কাহিনীটা কোথা থেকে কোথায় চলে গেছে। এখন নিশ্চিত হৃদ ভাইয়া আমাকে আবারও কষে কয়েকটা থাপ্পড় মেরে এখান থেকে বিতাড়িত করবেন। মারারই কথা। এমনিতেই উনি আমাকে সহ্য করতে পারে না, তার উপর আবার পুনরায় বেয়াদবি করলাম আসিফ ভাইয়ার সাথে, তাই ফ্রিতে একটার সাথে আরেকটা থাপ্পড় ফ্রি। ভয়ে চোখ মুখ খিচে বিড়বিড় করে কয়েকবার দোয়া দুরুদ পাঠ করে পুনরায় ঘুরে দাঁড়াই হৃদ ভাইয়ার সম্মুখে। শুকনো গিলে মাথা তুলে ওনার দিকে তাকাতেই চোখ পড়ল ওনার প্রচন্ড মায়াবী মুখখানা। গভীর দুটো চোখের মধ্যে ভরপুর বিরক্তির রেশ। কুঞ্চিত কপালে সংখ্যক কিছু বিরক্তির ভাঁজ দৃশ্যমান। আমি হতবাক হৃদ ভাইয়ার সৌন্দর্য দেখে। লোকটা বিরক্তি আমার সাহসিকতা দেখে। একেই বলে নিয়তি। আমার এত ভয়ের মধ্যেও লোকটার সৌন্দর্য তারিফ করতে মন চাচ্ছে। উনি আমাকে কয়টা থাপ্পড় মারবে সেটা প্ল্যানিং করছে। উফ, ওনার শক্ত হাতের থাপ্পড়টা মনে করেই নিজেকে সংযম করলাম। মনকে বুঝালাম মায়া অতি সুন্দরতম পুরুষ স্বাস্থ্যের জন্য হানিকারক। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলাম, নিজেকে সংযম করলাম। আর 2 সেকেন্ড ওনার দিকে তাকালে তৃতীয় সেকেন্ডের মাথায় উনি আমাকে তাকানোর দায়ে দুনিয়া থেকে আউট করে দিবে। শান্ত হয়ে পুনরায় চোখ তুলে তাকাই ওনার দিকে। চোখ মিলল দুজনের। এবার উনি আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। আমি খানিকটা ভয়ে হাঁসফাঁস করতে লাগলাম। ভালোই ভালোই সরি বলে কেটে পড়তে চাই এইখান থেকে।
কিন্তু সবার সামনে বলতে চাচ্ছি না। আমার একটু আলাদা সময় চাই ওনার থেকে। কিন্তু তার আগে আমি যে নির্দোষ সেটা জানাতেই চাই হৃদ ভাইয়াকে। আমি আসিফ ভাইয়াকে এমনিই মারিনি ভাইয়া, দোষ করেছে তাই মেরেছি। নিজের মন স্থির করে সাফাইয়ে কিছু বলল ওনাকে। তার আগেই পাশ থেকে মুখ খুলল ছায়া। আমার পেটে হালকা কনুইয়ের গুঁতা দিয়ে ফিসফিস করে বলে, দোস্ত এরা গ্যাংস্টার লোক না? তাই তো মনে হচ্ছে। কিছুদিন আগে টিভিতে দেখলাম হৃদ খানের লোকেরা নৃশংসভাবে মানুষ হত্যা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশদের মাঝ রাস্তায় মারছিল। খবরের হেডলাইনে ছিল অনেক দিন তারা। হৃদ খানের প্রচণ্ড নিষ্ঠুর, খারাপ মানুষ দোস্ত। ভুল জায়গায় পাঙ্গা নিছিস মনে হয়। চল চুপচাপ এখান থেকে কেটে করি, ভালোই ভালোই। ছায়ার সতর্ক কথায় মাথা ঘুরে উঠল আমার। চকিত মনে পড়ল হৃদ ভাইয়া সেদিনের নৃশংস হত্যাকাণ্ডগুলো। স্মৃতিচারণ হলো মুহূর্তে হৃদ ভাইয়া ভালো মানুষ নয়। ভুলে যাওয়ার বিষয়টি মনে পড়তেই এবার মনের ভিতরের ভয়টা চেহারায় প্রকাশ পেল জোরতালে। ভয়ে আড়ষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ছায়ার একটা হাত চেপে ধরলাম ওনার দিকে তাকিয়ে থাকা অবস্থায়। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো বোঝার চেষ্টা করছেন আমার হঠাৎই ভয় পাওয়ার কারণটা। আমি ভয়ে সিটিয়ে গেলাম। ঠিক তক্ষুনি আমার গা ঘেঁষে দাঁড়ালো টিয়া। কানের সামনে ঝুঁকে দ্বিগুণ ফিস ফিস করে বলে উঠে, মায়েরি মালদা তো হেব্বি জোস ময়ু। আমি মনে হয় ক্রাশ খাইছি গ্যাংস্টার উপর। উফ, জান আমার যায় যায় অবস্থা। ইস, গ্যাংস্টার যদি এত সুন্দর হয় তাহলে ফিল্মে ফিরে রেখে আমি তো শুধু গ্যাংস্টারের পিছনে ছুটবো সারা জীবন। মায়ু তাড়াতাড়ি দোয়া করে দে আমারে, যাতে আমার কপালেও একটা গ্যাংস্টার জুটে। নে তাড়াতাড়ি কর। টিয়ার ফিস ফিস বাক্যের মধ্যে দিয়েই কানে আসলো হৃদ ভাইয়ার গম্ভীর্যপূর্ণ বাক্য, আসিফ, গাড়ি বের কর, আমি যাব। জি ভাই। উনি চলে যাবেন বিষয়টিতে টনক নড়ল আমার। উনি একবার চলে গেলে পুনরায় ওনাকে খুঁজে পাওয়া মুশকিল। কখন কোথায় থাকেন, কখন কোথায় যায় কেউ জানে না। কিন্তু আমার এই মুহূর্তে ওনাকে প্রয়োজন। কারণ আমার এখনো ওনাকে সরি বলা হয়নি, ক্ষমা চাওয়া হয়নি সেদিনের থাপ্পড়টার জন্য। আমার ক্ষমা চাওয়াটা অতি জরুরি। হৃদ ভাইয়া 2 কদম এগুতেই পেছন ডাকলাম আমি। ভয়ে নিজের দৃষ্টি এদিক ওদিক করছিলাম। মৃদু কম্পিত হাত দুটো কসলাতে কসলাতে বলি, আপনি যাবেন না প্লিজ? চলিত পা দুটো থামে ওনার। মুহূর্তেই পিছন ঘুরে আমার দিকে তাকায় ভুরু কুঁচকে। আর চোখে তাকাতেই সাথে সাথে চোখ মিলল দুজনের। আমি নিজের দৃষ্টি সরিয়ে নিতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে বলল আমাকে, কেন? কেন? উত্তর কি দিব ভেবে পাচ্ছিলাম না। আর না ওনাকে যেতে দিতে চাচ্ছিলাম। একটা সরির জন্য এতক্ষণ যাবৎ এত কিছু হয়েছে, এখন সরি না বলে ওনাকে যেতে দেই কিভাবে? আবার সবার সামনে ওনাকে থাপ্পড় মারার জন্য সরিও বলতে পারবো না। তাহলে হৃদ ভাইয়া ছোট হয়ে যাবে। বাবা বলে বড়দের অসম্মান করতে নেই, সবসময় সম্মান শ্রদ্ধা করতে হয়। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা উত্তম। নীরব নিচ্ছিন্ন জনমানবহীন পরিবেশ। আশেপাশে খালি চেয়ার টেবিল ছাড়া অন্য কোনো মানবের হদিস নেই। দূর প্রান্তে কয়েকটা ওয়েটার দেখা যাচ্ছে শুধু। তারাও এই দিকটায় তাকানোর চেষ্টাও করেছে না ভুলেও। মনের হচ্ছে কারো নিষেধাজ্ঞা আছে এই দিকটায় তাকানোর, কিন্তু কার বোধগম্য হলো না আমার। এক গাদা খাবার নিয়ে বসে আছি আমি। আমার ঠিক সামনে বসে আছে উনি, হৃদ। শুধু যে বসে আছে তা নয়, নিজের স্বাচ্ছন্দ্য সম্ভোগের খাবার খাচ্ছেন কেটে কেটে। বাম হাতে নাইফ তো ডান হাতে কাটা চামচ চেপে ধরা। বাম হাতের নাইফ দিয়ে ঘাস পাতা কাটছেন তো ডান হাতের কাটা চামচ দিয়ে সেটা মুখে তুলছেন পরপর। চোখে মুখে গম্ভীর্য ভাব, যেন খাবারটাকেও ধমকাতে ধমকাতে খাচ্ছেন। বেচারা জবানহীন ঘাস পাতাগুলো যেন অদৃশ্য
রাস্তা রক্ষা করে হৃদ ভাইয়ার গলদেশ পার হচ্ছে। সেই তখন থেকে একের পর এক ছুরি চামচ চালিয়ে খেয়ে যাচ্ছে হৃদ ভাইয়া। তুই শব্দও করছে না। নিজের জন্য আলাদা খাবার অর্ডার করছেন এবং আমার জন্য আলাদা। সবগুলো খাবারই আমার ভীষণ পছন্দের, কিন্তু খেতে পারছি না। কারণ দুটো, এক, উনি আমাকে খেতে না বলে নিজেই খেয়ে যাচ্ছেন, তাই বুঝতে পারছি না খাওয়া শুরু করব কিনা। দ্বিতীয়, হৃদ ভাইয়া আমার পছন্দের খাবার লিস্ট জানেন কিভাবে? সেটা জানার কৌতূহলের প্রশ্নটা পেটের ভিতর কিরবির করছে প্রতিনিয়ত। হৃদ ভাইয়াকে প্রশ্নটা করব বলে বিগত 5 মিনিট পার করলাম, কিন্তু বলতে পারছি না। তাই নিজের মাঝে অনেকটা সাহস নিয়ে অবশেষে বলে উঠলাম ওনাকে, ভাইয়া আপনি জানেন এই খাবারগুলো না সব আমার পছন্দের? উত্তর আসলো না ওনার থেকে, আর না ওনার কোনো ভাবান্তর হলো। আমি হাঁসফাঁস করে পুনরায় ধীর কণ্ঠে বলি, ভাইয়া আপনি কি আগের থেকেই জানতেন এইগুলো যে আমার পছন্দের খাবার? না মানে আমি তো আপনাকে কিছু অর্ডার করতে বলিনি। তাই পাকালেন না আমার দিকে, চামচ কেটে খাবার খেতে খেতে বলল, ডাজন্ট ম্যাটার, খাবার পেয়েছো, খেয়ে ফেলো। মুখ ভার করে বললাম, এমন করছেন কেন বলুন না ভাইয়া? খানিকটা বিরক্তি বোধ করে খেতে খেতে বলল, তোর জন্ম থেকে এখন অবধি সকল হিস্ট্রি জানা আমার। আর দ্বিতীয়ত আমাকে ভাইয়া ভাইয়া ডাকা বন্ধ করো। আমি তোমার ভাই নয়, আর না তুমি আমার কোনো কালের বোন। আমার বাবা মা তোমাকে দত্তক বা পালক নেয়নি, সেই সুবাদে তুমি আমার কোনো পাতানো বোন টোনও নাও। মাথা আওড়ালাম, ভীষণ চিন্তায় পড়লাম। কথাটা সত্য, কিন্তু আমি ওনাকে ডাকবো কি তাহলে? সেই চিন্তায় চিন্তিত হয়ে বললাম, তাহলে ডাকবো কি আমি? স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে বলল, এতে অ্যাকসেপ্ট ইউর ব্রাদার, চাইলে স্বামীও রাখতে পারো, আই ডোন্ট মাইন্ড। ওনার কথায় মুহূর্তে বোকা বনে গেলাম আমি। মাথায় আওড়াতে পারলাম না কোনো কিছু। ওনাকে আমি কোনো সম্পর্কে স্বামী বলে ডাকবো সেটাই বুঝতে পারছিলাম না। আমার জানা মতে আমাদের বিয়েটা 2 বছর আগেই বাতিল হয়ে গেছে। তাহলে চিন্তা বাড়লো, মাথায় জট পাকালো ওনার স্বামী নামক শব্দটা। প্রশ্ন করে বললাম, স্বামী বলা যাবে আপনাকে? আমাদের বিয়েটা বাতিল না? স্বাভাবিক ভঙ্গিতে পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকায় আমার দিকে। ভরাট কণ্ঠে আমাকে যুক্তি দেখিয়ে বলে উঠল, লুক, তোমার ছোটবেলায় আমাদের দুজনের বাবা মা আমাদের বিয়েটা দিয়েছিল, রাইট? আমার বাবা মা কেউ জীবিত নেই, দুজনের বাবা মাই জানে না আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। এখন সেই সুবাদে তোমার বাবা মার জন্য আমি তোমার স্বামী, অপরদিকে আমার মৃত বাবা মার কাছে তুমি আমার বউ এবং খান বাড়ির পুত্রবধূ। এখন সেই সম্পর্কে টেনে মেলাতে গেলে তুমি এখন অবধি আমার বাবা মার একমাত্র ছেলের একমাত্র বউ, তাই সূত্র ধরেই তুমি আমাকে স্বামী বলে ডাকতে পারো, বুঝছো? ওনার যুক্তিটা মনে ধরলো আমার। ঠিকই তো, আমাদের বাবা মার জন্য তো এখনো আমরা জামাই বউ। তাহলে আমার ওনাকে স্বামী বলে ডাকা উচিত। খানিকটা ভেবে চিন্তা হলাম আমি। ভাবান্তর কণ্ঠে বললাম, কিন্তু আমাদের বিয়েটা তো বাতিল হয়ে গেছে। তাহলে কি আমি আপনাকে বাতিল স্বামী বলে ডাকবো? আমার কথা ভাবান্তর হলো না ওনার। সে এবার নিজের খাওয়ায় ব্যস্ত হলো, আমার থেকে দৃষ্টি সরিয়ে। তবে ওনার কপালে বলিষ্ঠ বিরক্তির ভাঁজ পড়া। হয়তো আমার বাতিল স্বামী বলাটাও পছন্দ হয়নি, কিন্তু আমি ওনাকে ডাকবোটা কি? আমার গভীর চিন্তার মধ্য দিয়ে কানে আসলো ওনার গম্ভীর্য কণ্ঠ। প্রসঙ্গ পাল্টিয়ে বললেন আমাকে, খাওয়ার জন্য কি আলাদা ইনভিটেশন দিতে হবে তোমায়? কথা বাড়ালাম না, চুপচাপ খাওয়া শুরু করলাম। তবে কাঁটা চামচ দিয়ে মাছ খাওয়া যাবে না, তাই হাত দিয়ে শুরু করলাম। উনি কিছু বলেনি, আর না চোখ তুলে তাকিয়েছেন আমার দিকে। যেহেতু চিংড়ি মাছ, সেহেতু কাঁটা বাছার ঝামেলাটা ছিল না আমার সাথে। মাছ আমার প্রিয় খাবার, তবে কাঁটাযুক্ত মাছ খেতে পারি না। তাই আমার প্রিয় খাবারের তালিকায় চিংড়ি আর পাঙ্গাস প্রধান। অন্যান্য মাছ কেউ বাছাই করে দিলে খাই, নয়তো না। আর এই মুহূর্তে আমার খাবার তালিকায় আছে চিকেন, ডাল, চিংড়ি, সাথে আছে কয়েক রকমের সামুদ্রিক মাছ। আমি চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু পাতে তুলছি না।
চিকেন খাওয়ার আপাতত ইচ্ছা নেই, মাছ খাবো। বাকি মাছগুলো যেহেতু কাঁটাযুক্ত, সেইগুলো খেতে মন চাইলেও পাতে তুলছি না ভয়ে, গলায় কাঁটা বিঁধবে। শুধু চিংড়ি মাছ খাচ্ছিলাম সাদা ভাতের সাথে। আমার সাদা ভাতও খুব পছন্দ। আমার মনোযোগ সহকারে খাওয়ার 2 মিনিটের মাথায় সামনে থেকে একটা প্লেট এগিয়ে দেয় আমার সদ্য নতুন হওয়া স্বামী নামক মানুষটি। আমি চমকে উঠে চকিতে তাকাতেই উনি আমার হাতটা আলতো ঝেড়ে সকল ভাতের প্লেটে ফেলে আধ খাওয়া সাদা ভাতের প্লেটটা টেনে নেন ওনার কাছে। এটো প্লেটটা একপাশে রেখে এগিয়ে দেয় অন্য আরেকটা প্লেট। সেখানে অনেকগুলো সামুদ্রিক মাছ একসঙ্গে কাঁটা ছাড়িয়ে রাখা আছে অতি যত্ন সহকারে। আমি হতভম্ব হয়ে ওনার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাতেই উনি গম্ভীর মুখে বললেন, এটা খাও। সামুদ্রিক মাছ তোমার সাদা ভাতের থেকে পুষ্টি পাবে ভালো, অপুষ্টিহীনতায় ভুগবে না, বড় হতে পারবে তাড়াতাড়ি। ওনার লাস্ট কথাটা ঠিকঠাক বুঝে আসলো না আমার। উনি কি আমাকে খোঁচা মেরে কথাটা বললো নাকি বড় হতে আদেশ করলো বুঝলাম না ঠিক। আচ্ছা, আমাকে কি ওনার ছোট মনে হচ্ছে? আল্লাহ, বলে কি! গুনে গুনে 17 বছর হলো আমার, তারপরে ওনার কাছে আমাকে ছোট মনে হয়। উনি দেখেন আমি কলেজে উঠে গেছি। উফ, তার মানে কলেজে উঠলেও মানুষ বড় হয় না? তাহলে কবে বড় হয়? আমাকে কবে সবার মতো বড় দেখাবে? সবাই কবে আমাকে ছোট না বলে বড় মায়া বলবে? নিজের হতাশায় প্রশ্ন করলাম ওনাকে। স্বামী, আমি কি অপুষ্টিহীন ছোট মানুষ এখনো? তাহলে বড় হব কবে আমি? আগের ন্যায় বলে উঠে। ঠিকঠাক খেলে এতদিনে বড় হয়ে যাওয়ার কথা। ছোট সেজে শুধু অন্যজনের কষ্ট বাড়ানোর ধান্দা। স্বামীর ভারী বর্গন কথাগুলো এবারও মাথার উপর দিয়ে গেল। ধরতে পারলাম না একটাও। কে কাকে ছোট সেজে কষ্ট দিচ্ছি তাও মাথায় আসলো না। তবে যেটা মাথায় আসলো সেটা হলো ওনাকে আমার এখনো সরি বলা হয়নি। সরি শব্দটা মাথায় আসতেই মুহূর্তেই খানিকটা ছটফট করে উঠলাম আমি। একটা সরি বলতেই ওনার পিছন পিছন এই রেস্টুরেন্ট অবধি এসেছি আমি, কিন্তু তারপরেও বলা হয়ে ওঠেনি। হাঁসফাঁস করলাম নিজের মাঝে, ইতস্ত জড়িয়ে মিনমিন গলায় বললাম, সরি স্বামী। আমার কথায় বেশ একটা ভাবান্তর হলো না ওনার। উনি পুনরায় চাকু চালিয়ে চামচে কেটে খাবার মুখে তুলতে তুলতে বললেন, ফর হোয়াট? মাছের প্লেটে হাত রাখা অবস্থায় মাথা নত করে বসলাম ওনার সামনে। অপরাধী গলায় বললাম, সেদিন রাতে ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারতে চাইনি আপনায়, ভুলবশত লেগে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো করব না এমনটা, সত্যি বলছি। আমার কথাগুলো থামতে না থামতেই বলতে শুরু করেন উনি। এমনটা দ্বিতীয়বার করার জন্য আপনার হাত পা আস্ত থাকতে হবে। যে হারে আপনি হাত পা চালাচ্ছেন, ভাবছি আপনার হাত পা দুটো কেটে আপনার গলায় ঝুলিয়ে রাখবো। আপাতত আপনার হাত পায়ের দরকার নেই, এগুলো না থাকলেও চলবে আপনার। এখন খেয়ে নিন, খাওয়া দাওয়া পরে কাটাকাটি শুরু হবে আপনার। একটু পাশের কাজ দিয়ে নিচে তাকান, দেখেন কতগুলি বডিগার্ড চাকু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার হাত পা কাটার জন্য। দেখুন। ওনার এমন কথায় সশরীরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। ভয়ে গলা অবধি শুকিয়ে গেল। আমার গুণধর স্বামী দ্বারা সবই সম্ভব। একটা থাপ্পড়ের জন্য এখন আমার হাত পা কেটে ফেলতে চাচ্ছেন উনি। আল্লাহ, কতটা সাংঘাতিক উনি! কেন যে তখন ওনার যেতে নিষেধ করেছিলাম আল্লাহ জানে। না তখন ওনাকে যেতে নিষেধ করতাম, আর না এখানে উনি আমাকে নিয়ে আসতো। এখন নিজের পাকামোর জন্য আমার দামি দামি হাত পা দুটোর হারাতে হবে। ঠোঁট ভেঙেই কান্না পাচ্ছে আমার। ওনার ভয়ানক হুমকি বাণীতে জল এসে চোখের কোঠায় টলমল করতে লাগলো মুহূর্তেই। নিজের ভয়টা দ্বিগুণ বাড়াতে সোফা থেকে উকি দিলাম নিচে। সদ্য কাচ ভেদ করে নিচে দেখা যাচ্ছে ওনার বডিগার্ডগুলো সত্যি সত্যি ধারালো চাকু ছুরি হাতে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়াতে। আমরা 3 তলায় বসে আছি এয়ার কন্ডিশনে। রেস্টুরেন্টের 3 তলা হলের এক পাশটা সম্পূর্ণ কাচের তৈরি, যা দিয়ে অতি সন্তর্পণে নিচের সব কিছু দেখা যায়। 3 তলার আশেপাশেও কাউকে দেখছি না, আমাদের দুজনকে ছাড়া। এই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো আমি ছাড়া অন্য কেউ নাই। বুঝলাম, জেনে বুঝে বাঘের গুহায় মাথা ঢুকিয়েছি, এবার কামড় খাওয়াটা নিশ্চিত।
বাঁচার উপায় নেই। বাহিরের দিকে এক পলক উকি মেরে সোফায় সোজা হয়ে বসলাম আস্তে করে। উনি তখনও নিজের খাওয়ায় প্রচুর মনোযোগী, এমন একটা ভাব সে কিছু বলেনি। আর না কিছু ঘটেছে এইখানে। ওনাকে নির্বিকর্ণে খেতে দেখে ঠোঁট উল্টিয়ে কান্না জড়িত গলায় বললাম, স্বামী, এবারের মতো ক্ষমা করে দিন। বললাম তো আর মারবো না আপনায়, সত্যি বলছি। খেতে খেতে চোখ তুলে তাকায় আমার দিকে, বলে উঠে, স্বামীর ক্ষমা পাওয়া এত সহজ না, তাই কেঁদে কুটে লাভ নেই। ঠিক করা হয়ে আছে, আজকে তোমার হাত পা দুটো কেটে বাসায় যাবো আমি। এবার কান্নার বাঁধ ভাঙে আমার। ওনার সামনে কেঁদে উঠলাম ভয়ে। বাম হাতে নিজের চোখের পানি অনবরত মুছতে মুছতে বললাম, স্বামী, আপনি যা বলবেন তাই শুনবো আমি, প্রমিস। তারপরও আপনি আমার হাত পা দুটো কাটবেন না প্লিজ। খাবার রেখে বাঁকা চোখে তাকালো আমার দিকে। নিজের বাম হাতের চাকুটা হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝেন কিন্তু ম্যাডাম, যা বলবো তাই করতে হবে আপনাকে। আমি কিন্তু ভালো মানুষ নই, তাই ভালো কিছু কিন্তু আমার থেকে ভুলও আশা করা যাবে না। মাথা নাড়িয়ে সভ্য সুলভ সম্মতি জানালাম ওনাকে, যার অর্থ উনি যা বলবে তাই করব আমি। আমার মাথা নাড়ানোতে উনি খানিকটা বাঁকা হাসলো। আমি চোখ আউড়িয়ে দেখতে দেখতে সেই হাসিটা বিলীন হয়ে গেল ওনার ঠোঁটের মাঝে। আমি চোখ মুছে শান্ত হয়ে খাওয়া শুরু করলাম। উনি নিজের খাবার শেষ করে আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আমি ধীর স্থির খাচ্ছি ওনার বাছাই করে দেওয়া মাছগুলো। উনি বসে বসে ফোন চালাচ্ছেন মনোযোগ সহকারে। এবার আমি খাওয়া শেষ করে বসে বসে কুলফি আইসক্রিম শেষ করছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। চমকে উঠে হালকা নড়ে চড়ে বসতেই শিওর হলাম আমার নিষিদ্ধ দিনের বার্তা চলছে। আজকে আমার পিরিয়ডের ডেট ছিল, সেটা একদমই আমার মাথা থেকে বের হয়ে গেছিল। আমি খাওয়া রেখে ঘাপটি মেরে বসলাম, জায়গা নড়াচড়া বন্ধ করে। হাতে রাখা কুলফিটা টেবিলের উপর রেখে মাথা নত করে বসলাম লাল সোফায়। উনি ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, কিভাবে সাহায্য চাইবো ওনার থেকে মেয়েলি ব্যাপারে? এখন এই বাজে পরিস্থিতিতে আমাকে সাহায্য করবে কে? বাড়ি অবধি এই অবস্থায় যেতে পারবো না। সাদা জামা, সাদা অ্যাপ্রন, ইতিমধ্যে দাগ লেগে গেছে। ওঠা সম্ভব না ওনার সামনে। যত বসে থাকবো তত সমস্যা বাড়বে, কমবে না। দুঃখ কষ্ট এবার বুক ফেটে কান্না আসছে আমার। আজকেকার মুখ দেখে সকাল সকাল উঠেছিলাম আল্লাহ জানে। মুসিবত আমার পিছু ছাড়ছে না, একটার পর একটা লেগেই যাচ্ছে আমার সাথে। রাগে কথাগুলো ভেবেই মাথা নত করে ফুপিয়ে অনবরত কেঁদে যাচ্ছি আমি নিঃশব্দে। এই পরিস্থিতিতে চোখের পানি থামতে পারছিলাম না, তাই কান্নারত অবস্থায় ভাঙা গলায় কোনো রকম ওনাকে বলে উঠি, দাদিকে একটা ফোন দিন প্লিজ, আমি কথা বলবো। আমার হঠাৎ কান্নায় খানিকটা চমকে উঠলেন উনি। ফোন থেকে দৃষ্টি সরিয়ে চকিত তাকালেন আমার দিকে, কপাল কুঁচকে বললেন, কি সমস্যা, কাঁদছো কেন? এমনি, আপনি দাদিকে ফোন দিন প্লিজ, আমি কথা বলবো। কেন? আপনাকে বলবো না। না বললে ফোনও দেবো না। দিন না প্লিজ, এমন করছেন কেন? আমার দাদির সাথে কথা বলাটা জরুরি, প্লিজ। উত্তর করলেন না উনি। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকলেন আমার দিকে। আমি লজ্জায় মাথা নত করে নাক ফুলিয়ে কেঁদে যাচ্ছি। উনি খানিকটা সময় মন্ত থেকে আমার কান্নামাখা ফেসটা পর্যবেক্ষণ করে বিরক্তি সুরে বলে উঠলেন, কি রে বাবা, কি সমস্যা? বলবো তো নাকি, কান্না কেন করছো? বললাম তো আপনাকে বলা যাবে না। আপনি দাদিকে ফোন করে বলুন এখানে আসতে, তাহলেই হবে। থেমে যায় উনি। কপাল কুঁচকে আমার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে থেকে হঠাৎই কিছু মনে পড়ার মতো চকিত হয়ে বলে ওঠেন, ওয়েট, আজকে যেন কত তারিখ? শিট, তোমার আজকে পিরিয়ডের ডেট ছিল, ভুলে গেছো রাইট? আমারও মাথা থেকে ছুটে গিয়েছিল ডেটটা। শিট। কানে যেন ঝংকার তুলল ওনার কথাগুলো। স্তব্ধ নির্বাক হতবুদ্ধি হয়ে গেলাম।
মাথা আমার এক মুহূর্তের জন্য হ্যাং হয়ে গেল যেন। উনি কি বলল? আমার পিরিয়ডের ডেট ওনার মাথা থেকে ছুটে গেছে। তার মানে ওনার আমার এই সম্পর্কেও অবগত ছিল। কিন্তু কখন থেকে জানেন আমার এই বিষয়গুলো? কে বলেছে আমার এই বিষয়ে ওনাকে? ছি ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। ছেলে হয়ে মেয়েদের বিষয়গুলো খোঁজ খবর রাখে, কতটা বাজে আমার বাতিল স্বামীটা। ছি, লজ্জায় সংকোচ চোখে তুলতে পারলাম না ওনার সামনে। কান্না থেমে গেলেও লজ্জায় মাথা নত করে বসলাম। নাক মুখ ছিটকে বললে উঠলাম, ছি, কতটা বাজে আপনি। ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানেন আপনি? ছি। হয়তো আমার নাক মুখ ছিটকানোতে অসন্তুষ্টি হয়েছেন উনি। ওনার স্বাভাবিক থাকার ভঙ্গিটা রূপ নিল রাগে। তেতে উঠে আমাকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, সেই তুমি নিজের ডেট মনে রাখতে পারো না, সেটাতে দোষ নেই। আমি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয়ে জানি বলে দোষ। চট করে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললাম, দোষ। ছেলেদের মেইলি বিষয়ে জানতে নেই। যে ছেলেরা মেয়েদের এইসব বিষয়ে খোঁজ খবর রাখে তারা কখনো ভালো ছেলে হয় না। আপনিও বাজে ছেলে। আমার বিষয়ে জানেন আপনি? সাংঘাতিক বাজে আপনি। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ইডিয়েট। মুখে যা আসে তাই বল, আজকাল স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। মুখ আমি সেলাই করে দেব। আজকে বাসায় জেনে একবার মুখটা ভেঙে হাতে ধরে দেবো তোমার, দেখিও। ভয়ে কেঁপে উঠলাম আমি। ওনার কটমট করা দৃষ্টিতে অসহায় চোখ তুলে তাকাই আমি। আমাকে তাকাতে দেখে পুনরায় আগের ন্যায় বলে উঠল উনি, ইডিয়েট। মেয়েদের বিষয়ে জানা খারাপ, কে বললো তোমার? অবশ্য হাটের নিচে বুদ্ধি নিয়ে ঘুরলে এমনই হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার জন্মের আগ থেকে মেয়েদের পিরিয়ড সম্পর্কে জানা আমার। আমার সাথে যখন তোমার বিয়ে হয় তখন তোমার বয়স হয় 6 বছর, আমার ছিল 16 বছর। তোমার থেকে 10 বছরের বড় আমি। সাথে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। অতি সহজে সব কিছু আয়ত্ত ছিল আমার। তোমার এখনও যে সম্পর্কে জানা বোঝার ধারণা নেই, আমার তখন সেই সকল বিষয়ে জানা বোঝা ধারণা হয়ে গেছিল। কলেজের স্টুডেন্ট ছিলাম তখন। এসএসসি পরীক্ষা শেষ করে তোমাকে বিয়ে করেছিলাম আমি। অনায়াসেই সকল বিষয় জানা ছিল আমার। ভিডিও দেখেছিলাম বেশ, তাই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকলেও টেকনিক্যাল অভিজ্ঞতাটাই বেশি ছিল আমার। উত্তেজিত কণ্ঠে চট করে বলে বসলাম, কিসের ভিডিও? পিরিয়ড ভিডিও থাকে? ছি। ছিয়ের কি আছে, সবাই দেখে, আমিও দেখেছি। ভারতে ছিলাম না কখনোই, তাই খারাপটাই করছে। পিরিয়ডের ভিডিও দেখতে যাবো কেন? আমার কি খেয়ে দেওয়ার কাজ নেই নাকি? গভীর ভিডিও দেখছি তখন, বুঝছো? কিসের ভিডিও দেখছি সেটা আমার সেকেন্ড টাইম বাসরে বলবো প্র্যাকটিক্যালি, কেমন? আপাতত অপেক্ষায় থাকো। কপাল কুঁচকে এলো ওনার খাপছাড়া কথায়। আশ্চর্য, একটা ভিডিও সম্পর্কে জানতে আমাকে ওনার বিয়ে অবধি অপেক্ষা করতে হবে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ভিডিওতে যে বিয়ে ছাড়া বলা যাবে না? হঠাৎ চমকে উঠলাম নিজের মাঝে। ভাবলাম, আচ্ছা উনি কি আবারও বিয়ে করতে চাচ্ছেন কাউকে? কিন্তু কাকে? ওনার কি গার্লফ্রেন্ড আছে? হয়তোবা আছে। ওনার পুনরায় বিয়ে গার্লফ্রেন্ড সম্পর্কে মাথায় আসতেই ক্যাচ করে উঠল বুকের ভেতরটা আমার। অজানা অস্থিরতা তোলপাড় শুরু হলো মনের কোঠায়। নিজেকে সংযম করতে না পেরে চট করে প্রশ্ন করে উঠলাম ওনাকে, আপনি আবারও বিয়ে করবেন? কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, আপাতত চিন্তা করি নাই কিছু, তবে কথা যেতে পারে মনে হয়। ওনার ছোট ছোট উত্তরের বুক ভারী হয়ে আসলো আমার। কথা বাড়লাম না আর, জানতেও চাইলাম না আর কিছু। প্রচণ্ড কষ্ট নিয়ে দৃষ্টি নত করলাম। মনের অজান্তেই চোখ টলমলো করে উঠল আমার। বুঝলাম না কষ্ট কিসের লাগছে আমার, তবে তীব্র কষ্টে গলা ভারী হয়ে আসছে ক্রমাগত। প্রসঙ্গ পাল্টিয়ে রাশি ভারী কণ্ঠে কোনো রকম বলে উঠলাম, প্লিজ দাদিকে ফোন করুন আসতে, আমি বাসায় যাব। একরোখা কণ্ঠে বলল, পারবো না আমি কাউকে ফোন করতে। তাহলে ফোনটা আমাকে দিন, আমি নিজেই দাদিকে কল করে নিব। দিন। আমার ফোনে টাকা নেই, ব্যালেন্স শেষ। টলমলো চোখ তুলে তাকালাম ওনার দিকে। উনি আমার সাথে এমন করছে কেন? উনি কি বুঝতে পারছে না আমার পরিস্থিতিটা? এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না।
ধীরে ধীরে সমস্যা বাড়বে বই কমবে না। আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা হচ্ছে এখানে বসে থাকতে। প্লিজ ফোনটা দিন, নয়তো আমাকে বাসায় নিয়ে যান এখান থেকে। আমার কথাগুলো যেন পছন্দ হলো না ওনার। এক মুহূর্তেই রেগে গেলেন আমার কথায়। তেতে উঠে পুনরায় আমাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলল, হোক সমস্যা, নিব না তোমাকে আমি বাসায়। সামান্য একটা ডেট মনে রাখতে পারো না তুমি, এতটাই কেয়ারলেস। চলো, আজকে তোমাকে আমি এই অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় নিয়ে যাবো সবার সামনে দিয়ে। এটা তোমার শাস্তি, উঠো। ওনার কথায় আঁকতে উঠলাম আমি। মনের মধ্যে ভয়রা বাসা বাঁধল ঝাঁকে ঝাঁকে। উনি আমাকে এই অবস্থায় বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, তাও আবার পায়ে হাঁটিয়ে। চারপাশের লোকজন আমাকে বাজে নজরে দেখবে, খারাপ কথা বলবে। সেটা কি উনি বুঝতে পারছেন না? এতটা নিষ্ঠুর কেন উনি? সামান্য দয়ামায়াটুকু কি লাগে না আমার জন্য? এতটা অপছন্দ অপ্রিয় আমি ওনার কাছে? নিজের ডেট কি আমি ইচ্ছে করে ভুলে গেছি, নাকি মনে ছিল না আমার? কিভাবে বুঝবো সেটা তাকে? আমি বুঝবে সে আমার কথা? নিজের অজান্তে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। ছলো ছলো নয়নে তার দিকে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বললে উঠলাম, আমি ইচ্ছে করে ডেট ভুলিনি, ভুল করে ভুলে গেছি। আপনি দাদিকে ফোন করুন প্লিজ, আমি কথা বলবো দাদির সাথে। আমার স্যার, আপনার পার্সেল সাথে মেডিসিন। আমার কথার ইতি ঘটল না তার আগেই আগমন ঘটে অতি সুন্দরী হোটেলের ম্যানেজার কন্যাটির। আমার কথার মধ্যেই প্রবেশ করলো মেয়েটির। হাতে কালো পলিথিনে মোড়ানো একটা প্যাকেট রয়েছে, সেই সাথে রয়েছে এক পাতা মেডিসিনের ট্যাবলেট। সভ্যসুলভ হাসি মুখে ওনার দিকে তাকিয়ে জিনিসগুলো এগিয়ে দিচ্ছেন মেয়েটি। উনি ঘুরে তাকালো না মেয়েটির দিকে, ওনার রাগান্বিত দৃষ্টি স্থির আমার উপর। মেয়েটির কণ্ঠ শুনে গম্ভীর মুখে আমাকে ইশারা করে মেয়েটিকে বলে উঠল, মেডিসিন আমাকে, আর পার্সেলটা ম্যাডামকে দিন। কথা মতো মেডিসিনের পাতাটি ওনার হাতের পাশে টেবিলে রাখে মেয়েটি। ওনাকে দেখে নিয়ে চোখ আউড়িয়ে তাকালো আমার দিকে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটির দিকে। মেয়েটি আমার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমার তীক্ষ্ণ দৃষ্টিতে হয়তো মেয়েটি আপদস্থ হলো, যেটা চেহারায় স্পষ্ট জানান দিচ্ছে তার। নিজের অস্বস্তি নিয়ে ম্যানেজার মেয়েটি আমার দিকে তাকিয়ে সভ্যসুলভ হাসি দেওয়ার চেষ্টা করে। কালো ব্যাগের পার্সেলটি আমার হাতে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্য বিনা বাক্যে ব্যয়ে। কিন্তু যেতে যেতে বার কয়েক আর চোখে তাকায় আমার বাতিল স্বামীর দিকে, যেটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। কিন্তু তারপরেও চুপ থাকলাম। আমি মেয়েটির চলে যাওয়া দেখছিলাম, তখনই খচখচ শব্দ শুনে আসলো আমার। আমি চোখ ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই উনি মেডিসিনের পাতা থেকে একটি ট্যাবলেট ছাড়িয়ে আমার দিকে এগিয়ে দিতে দিতে শান্ত ভঙ্গিতে বলল, এটা খেয়ে নাও, পেটে ব্যথা করবে না। আর পার্সেলের মধ্যেই তোমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে। ওয়েস্টরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, যাও। ওনার এমন কথায় মাথা ঘুরে উঠল আমার। হা হয়ে বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম। আল্লাহ, উনি এসব কখন ব্যবস্থা করেছেন আমার জন্য? উনি তো এতক্ষণ যাবৎ আমার সামনেই বসা ছিল। তাহলে উনি কি আমার সাথে কথা বলার সময় হোটেল ম্যানেজমেন্টকে মেসেজ করেছিল মেয়েটিকে আমার জন্য এসব আনার? এই মেয়েকে দিয়ে আমার জন্য মেইলি জিনিসপত্র আনিয়েছেন শুধু কি আমার বিষয়গুলো গোপন রাখার জন্য? তার মানে উনি আমাকে এতক্ষণ যাবৎ কমফোর্টেবল ফিল করানোর জন্য আমাকে একা রেখে বাইরে যাননি। আমার ভাবনাগুলো কি সত্যি? তাহলে কি সত্যি উনি এতটা চিন্তা করেন আমার জন্য, নাকি অন্য কিছু? প্রশ্ন করব? না থাক, এই মুহূর্তে প্রশ্ন না করাই বেটার। আগে নিজেকে গুছিয়ে নেই, তারপর না হয় প্রশ্ন করা যাবে ওনাকে। কথা না বাড়িয়ে চুপচাপ ওনার হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলাম। প্যাকেটটি হাতে নিয়ে দাঁড়াতেই পেছন দিক লক্ষ্য করে সাথে সাথে বসে গেলাম জায়গায়। আমার সাদা জামা সাদা অ্যাপ্রনটায় লাল দাগ লেগে গেছে অনেকটাই। এই অবস্থায়
ওনার সামনে দিয়ে হেঁটে ওয়াশরুম অবধি যেতে পারবো না লজ্জার সংকোচে। আমি মাথা নত করে পুনরায় বসে পড়তেই খানিকটা কপাল কুঁচকে আসে ওনার। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, কি যাও না কেন? আমি উত্তর দিলাম না। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলাম আর চোখে তাকালাম ওনার দিকে। সাদা সাদা চোখাচোখি হলো ওনার সাথে আমার, কারণ উনি এতক্ষণ যাবৎ আমার দিকেই কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তাকানোতেই সাথে সাথে চোখ মিলল দুজনের। উনি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চট করে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাজির হলো। নিজের গায়ের কালো কোটটা টেনে খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে ধমকের সুরে বলল, এনে ওঠো। কথা না বাড়িয়ে চুপচাপ আমি উঠে দাঁড়াতেই উনি চট করে ওনার গায়ের কোটটা সাথে সাথে আমার কোমরে বেঁধে দিতে দিতে বলে উঠে, বিনামূল্যে শুধু অগলাই না, আমি সেবা যত্ন করেছি আপনার, তাই পারিশ্রমিক চাই আমার। পারিশ্রমিক না বলে নেক্সট টাইম আপনাকে বেঁধে রাখবো আমি, মনে রাখবেন ম্যাডাম। যান এবার আপনি। কারো তীব্র গুনগুন করা শব্দে ঘুম ভেঙে গেল আমার। তীব্র বিরক্তিতে বন্ধ চোখের পাতা দুটো কুঁচকে এলো মুহূর্তেই। ঘুমের রেশ কাটিয়ে চোখ মেলে দেখতে পারছি না গুনগুনকারী ব্যক্তিটিকে। তারপরও কোনো রকম ঘুমের চোখ টেনে মেলে সামনে তাকাই। কিছুটা সময় লাগলো চারপাশের পরিস্থিতিটা বুঝতে। নিজের অবস্থান বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। কাত হয়ে নিজের বিছানায় শুয়ে আছি আমি। বিকেলের দিকে বাসায় ফিরে গোসল করে ক্লান্তিতে বিছানায় হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কয়টা বাজে তা জানা নেই, তাই হালকা মাথাটা উঁচু করে দেয়াল ঘড়িটার সময়টা দেখে নিলাম। রাত 11টা বাজে। সন্ধ্যা 6টার দিকে অসময় করে ঘুমিয়েছিলাম, তাই উঠতে উঠতে রাত হয়ে গেল। কিন্তু আশ্চর্য, কেউ আমাকে ডাকলো না কেন ঘুম থেকে ওনার জন্য। অন্য সময় হলে তো দাদি আমার অসময়ের ঘুমের জন্য ডেকে তুলে দেন, তাহলে আজ ডাকলো না কেন? চিনচিন মাথা ব্যথায় বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম নিজের বিছানায়। মাথা দুপাশে ডলতে ডলতে চারপাশে চোখ বুলালাম নীরবে। আমার রুমে আপাতত কেউ নেই, তাহলে গুনগুন শব্দটা আসছে কোথা থেকে? শব্দের উৎস ধরে বারান্দার দিকে তাকাতেই বুঝলাম কেউ আমার বারান্দায় দাঁড়িয়ে আছে, আর সেই ব্যক্তি শব্দটা করছে। বিছানা থেকে নেমে বারান্দার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ফিহা আপু কার সাথে গুনগুন শব্দ করে ফোনে কথা বলছে হেসে হেসে। বিষয়টি আমার কাছে বেশ একটা সুবিধা মনে হলো না। সতর্ক কান খাড়া করতেই শুনলাম ফিহা আপু কাউকে জান জান বলে সম্বোধন করে কথা বলছে। ফিহা আপুর কথা ধরনে বুঝলাম আপু কারো সাথে এই মুহূর্তে গভীর প্রেম করছে, তাই আমার উপস্থিতিটা ধরতে পারছেন না এখনো। কার সাথে কথা বলছো আপু? আমার হঠাৎ কথায় থতমত খেয়ে যায় ফিহা আপু। চমকে উঠে আমার দিকে ঘুরে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের কলটি কেটে দেয়, সঙ্গে সঙ্গে বলে ওঠে, তেমন কারোর সাথে না, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। কথাগুলো বলতে বলতেই আমার দিকে এগিয়ে আসলো ফিহা আপু। আমার কপালে একটা হাত রেখে চেক করলো, বলল, এখন কেমন লাগছে তোর? জ্বর সেরেছে? সন্ধ্যার দিকে শুনলাম তোর নাকি হালকা জ্বর এসেছিল। জ্বরের কথা শুনতে কপাল কুঁচকালাম। আমার জ্বর এসেছিল কবে কিছু মনে পড়ছে না। যতটুকু মনে আছে রেস্টুরেন্ট থেকে উনি আমাকে খানবাড়ির গেট অবধি দিয়ে চলে যায় নিজের কাজে। বাড়ির ভিতরে আসেনি। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে লম্বা ঘুমে এই মাত্র উঠলাম। এর মধ্যে জ্বর আসলো কবে? আমার জ্বর হয়েছিল কবে? সন্ধ্যা থেকেই নানুমাকে দেখলাম তোর পাশে বসে থাকতে, টেনশন করছিল তোর জন্য। তোর নাকি হঠাৎ জ্বর হলো, অবস্থা খারাপ হয়ে যায় নানুমণি বলল। এতক্ষণ যাব তোর সাথেই ছিল বসা। কিছুক্ষণ আগে রিত ভাইয়ার বাসায় আসলো, তাই নানুমণি রিত ভাইয়ার কাছে গেছে, আমাকে তোর কাছে বসিয়ে দিয়ে গেছে তোর খেয়াল রাখতে। ফিহা আপু কথায় ছোট্ট করে উত্তর ওহ বলে পুনরায় রুমে এসে বিছানায় পা ঝুলিয়ে বসলাম। আমার পিছন পিছন ফিহা আপু রুমে এসে আমার পাশে বসতে বসতে বলে উঠল, জানিস রিত ভাইয়া হঠাৎ বাড়িতে ফিরে আসতে
নানুমণি কতটা খুশি হয়েছে, খুশিতে পারে না হৃদ ভাইয়াকে কোলে নিয়ে রাখতে। তো তোর দেখা করার দরকার ছিল, আর হবেই না কেন বল? যেখানে হৃদ ভাইয়াকে 2 বছরে একবারও বাংলাদেশের মাটিতে টাচ করা পাওয়া যায় না, সেখানে হৃদ ভাইয়া 6 মাসে 2 বার চলে আসছে বাংলাদেশে। প্রথম 5 মাসে চলে আসলো, এবার তো 1 মাসে চলে আসছে বাড়িতে। হৃদ ভাই হঠাৎ এত তাড়াতাড়ি পরিবর্তন ভাবা যায় বল? তাই নানুমণিও খুশিতে কাঁদে আর রাধে হৃদ ভাইয়ার জন্য। তুই কিচেনেই পাবি দাদিমাকে। এই মুহূর্তে চল নিচে যাই। ফিহা আপুর সঙ্গ নিয়ে নিচে চলে আসলাম। মাথার সাথে সাথে তলপেটে চিনচিনে ব্যথা করছে তীব্র। চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি আমার। হালকা ফোলা ফোলা ভাবটা তখনও ছিল। দীর্ঘ সময় অবেলা ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে গেছে। নিচে আসার সময় নিজের রুমের আয়নাটা দেখে এসেছিলাম আমি। গায়ে আমার হালকা পেস্ট কালারের কুর্তি জড়ানো, হালকা ভেজা চুলগুলো এলোমেলোভাবে হাত খোপা করে গায়ে লম্বালম্বি ভাবে ওড়না জড়ালাম। 2 হাতে পেস্ট কালারের রেশমি চুড়ি। নিচে আসার সময় পরে এসেছিলাম। দাদির আমার চুড়ির শব্দ নাকি বেশ পছন্দ, তাই সব সময়ই চুড়ি পরে থাকতে হয় আমাকে। আমার বেশ পছন্দ চুড়ি পরা, তাই কখনো চুড়ি পরা নিয়ে অমত বা বিরক্ত বোধ করি না। স্বাচ্ছন্দ্যে পরে বেড়াই। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমের চারপাশে নীরবে চোখ বুলিয়ে নিলাম। পুরো ড্রয়িং রুম খালি, কেউ নেই কোথাও। আমি ফিহা আপুর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। দুর্বলতায় সোফায় গা এলিয়ে দিতে কানে আসলো ফিহা আপুর কথা। সে বলে উঠে, কফি খাবি? চোখ বন্ধ করে ছোট্ট উত্তরে বললাম, হুম। কি সোনামা, জ্বর সেরেছে তোমার? নিচে চলে আসলে যে? হঠাৎ দাদাজানের কণ্ঠে খানিকটা চমকালেও চোখ খুলে তাকালাম না সামনে দুর্বলতায়। নিজের চোখ বন্ধ রেখে মৃদু হেসে বললাম, আমার জ্বরটর কিছু হয়নি দাদাজান, আমি ঠিক আছি। উল্টো তোমার বউ আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে আজকাল। চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে পারলাম দাদাজান আমার পাশে বসেছেন। আমার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে করতে বলছেন, জ্বরটা নেই তেমন। শরীরটা কি দুর্বল লাগছে তোমার? একটু কয়েক সেকেন্ডে কোনো কথা কানে আসলো না আমার, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরই দাদাজান বলে উঠে, শুনলাম আজকে নাকি তুমি বান্ধবীদের সাথে পায়ে হেঁটে বাসায় এসেছো। এটা কি ঠিক বলো? যদি কোনো সমস্যা হতো তাহলে? তুমি এখনো ছোট, একা চলাফেরার বয়স হয়নি তোমার এখনো সোনামা। তাহলে এই ধরনের পাগলামো কেন করলে বলো তো? আমি ছোট না, আমি বড় হয়ে গেছি দাদাজান। তাই এখন কলেজ শেষ করে একটা বড় চাকরিও নিয়ে নেব এবার। আমার কথায় যেন চমকালো ফিহা আপু। দাদাজান কথা বলতে না পারলেও ফিহা আপু হতবাক সুরে কানে আসলো আমার। তুই চাকরি করতে চাস মায়া? চোখ বন্ধ থাকা অবস্থায় ছোট্ট উত্তরে বললাম, দ্রুততার সঙ্গে বলে উঠল ফিহা আপু। মানে ইন্টার পাস করে কি চাকরি করবি তুই? হৃদ ভাইয়ের বাচ্চাদের টিউটর হব। মুহূর্তেই চিৎকার আসলো কানে ফিহা আপুর। মৃদু চিৎকারে বলে উঠল, কি? বিরক্তি নিয়ে বললাম, ফিহা আপু তুমি কি কানে কম শোনো নাকি? ইংলিশ কম বুঝো? কোনটা? বললাম তো হৃদ ভাইয়ের বাচ্চা কাচ্চাদের টিউশন মাস্টার হব। অবশেষে পাশ থেকে দাদাজানের হতবাক কণ্ঠ কানে আসলো আমার। তিনি বললেন, পড়াশোনা করে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা দেশের বিভিন্ন উচ্চ পদে যাওয়ার স্বপ্ন দেখে, আর তুমি হৃদের বাচ্চার টিউশন মাস্টার হওয়ার স্বপ্ন দেখো? এবার চোখ মেলে তাকাই পাশে বসে থাকা দাদাজানের দিকে। সোজা হয়ে বসে দাদাজানকে উদ্দেশ্য করে বললাম, কারণ দুটো দাদাজান। প্রথমত, তোমার বউ রোজ 20 বার করে হলেও হৃদ ভাইয়ার নামে আমাকে খোঁটা দেয় পড়া নিয়ে। হৃদ ভাইয়া মেধাবী স্টুডেন্ট ছিল, আমি কেন হৃদ ভাইয়ার মতো মেধাবী হতে পারি না? এই একটা খোঁটা শুনতে শুনতে আমি ঝালাপালা হয়ে যাচ্ছি। তাই হৃদ ভাইয়াকে কিছু করার ক্ষমতা আমার নেই। উনি বড় মানুষ আর আমি ছোট মানুষ, তাই। কিন্তু হৃদ ভাইয়ার বাচ্চা কাচ্চাগুলো তো আমার থেকে ছোট থাকবে, তাই না? আমার হৃদ ভাইয়ের ওপর হওয়া সকল রাগ ওনার বাচ্চাদের ওপর দিয়ে প্রতিশোধ নিব।
না পড়া পারলে ঠাস ঠুস করে মারবো। সারাদিন পড়াবো আর সারাদিন বকবো, বলবো তোমরা গাধা। আমার ট্যাগ হৃদ ভাইয়ের বাচ্চাদের ওপর চালিয়ে দিব মনের শান্তিতে। দ্বিতীয়, হৃদ ভাইয়া হলো বড়লোক মানুষ, ওনার টাকা বেশি, আমি ফাঁকিও দিব বেশি। ৯-৬ করে ওনার টাকা মেরে খাবো। দাদিকে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ দিব দাদাজান। ওনার একটা বাচ্চাই ১ লক্ষ নিব, আর 10টা বাচ্চা পড়াবো 10 লক্ষ নিব। ১০,০০০ টাকার টিউশনি ওনার থেকে ১০ লক্ষ টাকা নিব আমি। হৃদ ভাইয়া ওনার বুঝতেই পারবে না আমি কিভাবে ওনার টাকা মেরে দিব। হলো না গ্রেট বুদ্ধি। আমি আরো কিছু বলতে যাব, তার আগেই পাশ থেকে ফিহা আপু আমার একটা হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দিয়ে বলে, চেপে যা বোন, এবার অন্তত আর বলিস না তোর যে এত বড় বড় প্ল্যানিং ছিল পেটে, সেটা বের করার আগে পাশে একটা বার অন্তত দেখে নিতি বোন। নিজেও বাঁচতি, নিজের প্ল্যানিংটাও বাঁচাতে পারতি। ফিহা আপুর কথাগুলো বোধগম্য হলো না আমার, তাই কৌতূহল চোখে তাকালাম আপুর দিকে। তখনই কানে আসলো দাদাজানের উচ্চ শব্দে হাসির সুর। আমি পাশে তাকাতেই দাদাজান হাসতে হাসতে বলল, প্ল্যানিংটা সেই ছিল সোনামা, সমস্যা নেই, আমি রেফার করে দিব রিসের 10 বাচ্চাকে পড়াশোনার জন্য তোমায়। টাকাও আমরা 10 লক্ষই নিব হৃদের থেকে। কি হৃদ, দিবি না? তোর 10 বাচ্চাকে পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা আমাদের, হ্যাঁ? দাদাজানের এমন কথায় মুহূর্তে চমকে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল উনি সোফার এক পাশে পায়ের ওপর পা তুলে বসে আছে, ফোন হাতে নিয়ে। তবে দৃষ্টি ওনার ফোনে নয়, আমার দিকে তাক করা কপাল কুঁচকে। আমি ভয়ে শুকনো ঢোক গিলে ফিহা আপুকে মুহূর্তেই ফিসফিস করে বললাম, আপু উনি কবে আসলো এখানে? শুরু থেকেই এখানেই ছিল হৃদ ভাইয়া, তুই দেখিসনি গাদি। নান্না ভাইয়ের সাথে এসেছিল, তোর প্রতিটা কথাই শুনেছে হৃদ ভাইয়া। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয় আমার। আল্লাহ, উনি যে রাগী মানুষ, এখন নিশ্চিত আমাকে একা ফেলে মাথার ওপর তুলে আছাড় মারবে। ভয়ে শুকনো ঢোক গিললাম কয়েকবার। তখনই কানে আসলো আবারও দাদাজানের মাস্তির কথা। হৃদ, তোর 10টা বাচ্চার টিউশন মাস্টার কিন্তু আমার সোনামাই হবে, মনে রাখিস। তোর বাচ্চাদের টিউশন মাস্টার খোঁজা হয়ে গেছে, বুঝলি? তুই শুধু টাকাগুলো আমাদের একটু বেশি করে পুষিয়ে দিবি, কেমন? অসহায় চোখে আওড়ালাম দাদাজানের উপর। এক পলক দাদাজানকে দেখে নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকাই ওনার দিকে। উনি তখনও কপাল কুঁচকে তাকিয়েছিল আমার দিকে, গম্ভীর মনোভাব তার। কয়েক সেকেন্ডের মধ্যে ওনার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিজের ফোনে স্থির করলো বিরক্তিতে। কয়েক সেকেন্ডের মধ্যে কানে আসলো ওনার অস্পষ্ট সুরের ধ্বনি, স্টুপিড। সময়টা 12:45। মাথার উপর কাঠফাটা রোদ, ব্যবসা গরমে অতিষ্ঠ জনপদ, খা খা তপ্ত রোদে ব্যস্ত জননগরী। তারপরেও সবাই যার যার রুটিন অনুযায়ী নিজের কর্মসূচিতে ব্যস্ত। ব্যবসা গরমটাও যেন এতটুকু কারো কাজে ব্যাঘাত ঘটাতে পারছে না। জনপথের রাস্তাগুলো ঘন্টার পর ঘন্টা যানজট পাকিয়ে আছে। গাড়ি ঘোড়ায় প্যা প্যার শব্দের অতিষ্ঠ মানব নগরী। দ্বিধা নেই কারো, বিরক্তিতা নিয়েও অতিষ্ঠতায় পেরিয়ে যথারীতি ফিরতে চায় নিজের গন্তব্যে। তাদের দলেরই একজন মায়া। সেই অতিষ্ঠতার মাঝেও ট্রাফিক জ্যামে বসে আছে সে একা নয়, সঙ্গী সাথী হিসেবে হেনা খান ও ফিহা রয়েছে, গায়ে কলেজ ড্রেস পরিহিত। কারণ কলেজের পূর্বটা এখনো শেষ হয়নি। মায়ের অধ্যয়ন পাঠ বহাল রয়েছে ক্লাস সময়ে। ইতি ঘটল না ক্লাসে, তার পূর্বক্ষণে ক্লাসে ভঙ্গ করে মায়াকে নিয়ে আসলো হেনা খান অর্জিত কলেজের প্রিন্সিপালকে বলে। হঠাৎ কি জন্য হেনা খান মায়াকে জরুরি তলবে কলেজ থেকে নিয়ে আসলো তাও ঠিকঠাক জানা নেই তার। তবে ফিহার কাছ থেকে তো জানতে পারলো হেনা খান নাকি তাদের দুজনকে এই অসময়ে মার্কেটে নিয়ে যাবেন। অনীহা করল না মায়া, তবে কৌতূহল ছিল তীব্র। কেন হেনা খান এই অসময়ে কাঠফাটা রোদের মধ্যে তাদের মার্কেটে নিয়ে যেতে চাচ্ছেন সেই বিষয়ে কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করেছিল মায়া। উত্তর দেয়নি হেনা খান, শুধু বলল অনেকদিন ধরে মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয় না ওনার, তাই শপিং করতে যাচ্ছেন, ব্যাস। আর প্রশ্ন করলো না মায়া, চুপচাপ থাকলো। এরই মধ্যে হেনা খান পুনরায় জানালো তারা আগে আরাব খানের অফিস প্রদর্শনে যাবে। ঠিক প্রদর্শন না, বলতে গেলে হেনা খান নিজের স্বামী ও নাতির জন্য দুপুরের লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন। আরাফ খানের তথ্য অনুযায়ী আজকে হৃদ নিজের অফিস ছেড়ে একদিনের জন্য ওনার অফিসে বসবে খান গ্রুপের জরুরি ডিল সাইন করার জন্য। সেই অনুযায়ী এখন হৃদের অবস্থান আরাফ খানের অফিসের মিটিং কক্ষে। দুপুরের লাঞ্চ দুজন একসাথেই করবে। সেই সুবাদে হেনা খান তাদের জন্য ঝটপট হাতে রান্না করে লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছেন স্বামীর অফিসে। সাথে নিজের
যাচ্ছেন নিজেদের সাথে সবার খাবারও। অনেকদিন পর সবাই একসাথে দুপুরে লাঞ্চ করবে বলে খাওয়া দাওয়া সেরে ফিহা আর মায়াকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে যাবেন তিনি। এমনটাই ধারণা ওনার। মায়ের অনুভূতি স্বাভাবিক, কোনো নড়চড় নেই। হ্যাঁ, হৃদকে কালকে রাতের বিষয়টা নিয়ে ভয় করলেও নিজেকে নিরাপদ মনে করছে পাশে হেনা খানকে পেয়ে। মায়ার ধারণা হৃদার যাই করুক না কেন অন্তত হেনা খানের সামনে ওকে কিছু করতে পারবে না। যদিও আঘাত করতে চায় তাহলে হেনা খান পাশে থাকবে হৃদ থেকে তাকে বাঁচানোর জন্য। মায়া নিশ্চিত মনে অনল বসে রইল। স্বাভাবিক ভঙ্গিতে গাড়ির কাজ ভেদ করে তাকায় ব্যস্ত নগরীর দিকে। অনেকটা সময় নিয়ে অবশেষে পৌঁছায় আরাফ খানের অফিসের বিল্ডিং এর পার্কিং এরিয়াতে। গাড়ি থেকে নেমে জমিনে দাঁড়াতেই মায়ের চোখের দৃষ্টিতে বাজলো বিল্ডিং এর উপরের শীর্ষের থেকে বড় বড় অক্ষরে লেখা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মায়া বুঝলো চোখের সামনে বিশাল বড় বিল্ডিংটা আরাফ খানের অফিসালয়। কথা না বাড়িয়ে হেনা খানের পিছনে পিছনে যেতে লাগলো সে। টিফিন বক্স হাতে ড্রাইভারের সামনে সামনে হাঁটছে তাদের। মায়া স্বস্তির মনোনয়নে যেতে যেতে চারিপাশে পার্কিং এরিয়াতে চোখ বুলায় নীরবে। চোখে পড়ল সারিবদ্ধভাবে জায়গায় জায়গায় কার বাইক দাঁড়ানো। কোম্পানি এমপ্লয়ীদের যথারীতি লিফট করে হেনা খানের সাথে থার্ড ফ্লোরে উঠে মায়া। অসম্ভব সুন্দর মার্জিত স্কোয়ার সিস্টেম অফিসটিতে সবাই ব্যস্ততায় কাজ চালাচ্ছেন যার যার ডেস্কে বসে। জুতার গমগম শব্দে উপস্থিত কর্মীদের মনোযোগে টনক নড়ল। মনোযোগ নড়ে কৌতূহল দৃষ্টি স্থির হলো তিন মানবীর উপর। তবে সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু হেনা খান নয়, বরং মায়া আর ফিহা। হেনা খান কোম্পানি এমপ্লয়ীদের সাথে পূর্ব পরিচিত থাকায় এই মুহূর্তে সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু অনায়াসে মায়া আর ফিহা ছিল। কনফারেন্স রুম, গম্ভীর পরিবেশ, অন্ধকারময় রুমটিতে এক টুকরো সাদা আলোয় আলোকিত চারিপাশ। চোখের সামনে ঝলমলে সাদা পর্দায় একের পর এক স্টার্স পরিবর্তিত হচ্ছে। সেই নিবিত আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকের গম্ভীর মনোভাব। ইয়াঙ্গার যুবকটি উপস্থিত সদস্যদের প্রজেক্টের ডিজাইন প্রেজেন্টেশন করছেন দক্ষতা স্বরূপ। হৃদ তাদের মূল কেন্দ্রবিন্দু। মূলত এই প্রজেক্টটি দিয়ে তাদের অপূর্ণ উদ্দেশ্যগুলো পূর্ণ হবে। সেই মনোভাবে এই যুবকটি তার বাবার কোম্পানির হয়ে কাজ করছে। আজকে তার ফাইনাল ডেট। দীর্ঘদিন পূর্বে ডেট ফিক্সড করা হয়েছিল খান গ্রুপের সাথে, কিন্তু হৃদ খানের সান্নিধ্য পাচ্ছিল না বলে প্রত্যেকটা ডেটই পিছানোর মূল কারণ। কাজে মার্জিত ভুল ত্রুটিও চায় না বলে গুরুত্ব দিয়ে একের পর এক প্রজেক্টের ডিটেলস দেখাচ্ছে যুবক ছেলেটি নিজেই। থমথমে নিস্তর পরিবেশে কালো চেয়ারটিতে গা হেলিয়ে আছে হৃদ। সূক্ষ্ম চোখে মনোযোগ সহকারে স্ক্রিনে তাকিয়ে আছে, দৃষ্টি গম্ভীর, বাচনভঙ্গি চুপ। বাম হাতের কুইন চেয়ারে হাতলে ঠেকিয়ে ঠোঁটের উপর রাখা, ডান হাতে কাচের কিউব বল ধরা, যেটা থেকে থেকে নিজের সামনে কালো কাচের টেবিলের উপর রাউন্ড রাউন্ড ঘুরাচ্ছে হৃদ। হাতে শব্দ হচ্ছে গুমট গুমট, কিন্তু হৃদ সেদিকে মনোযোগী নয়। এতে করে নিস্তব্ধ পরিবেশে সামান্য গুমট শব্দটা কানের ঝংকার তোলার নেয়। বার কয়েক মনোযোগ নষ্ট হয় প্রদর্শিত ছেলেটা। ধাতস্থ হয়ে নিজেকে সংযম করে পুনরায় নিজের কাজে মনোযোগী হয় সে। সেই সাথে উপস্থিত সদস্যরাও। সামান্য শব্দটা নিষেধ করার জন্য কেউ মুখ খুলছে না হৃদের ভয়ে। আরাফ খান বসা ঠিক হৃদের পাশের চেয়ারটাতে, ওনার দৃষ্টি স্থির সাদা পর্দার স্ক্রিনে। শব্দহীন থমথমে গম্ভীর পরিবেশে হঠাৎ মুখ খুলল হৃদ। গম্ভীর স্বরে বলে উঠল, মিটিং ইজ ওভার, ইউ ক্যান গো নাও। হৃদের গম্ভীর মুখে কথায় আলো জ্বলে উঠল তাৎক্ষণিক। অন্ধকার রুমটিতে উপস্থিত সদস্যরা চমকালেন, বিষণ্ণে ঘাড় ঘুরিয়ে তাকালেন হৃদের গম্ভীর মুখের দিকে। ঘাবড়ে টেনশনের সহিত বলে উঠল যুবক ছেলেটির বাবা সৈয়দ সেন। কি বলছেন মিস্টার আব্রাহাম? প্রজেক্ট দেখানো শেষ হয়নি এখনো? তাহলে হৃদ বিরক্তির চোখ তুলে তাকায় সামনে সৈয়দ সেনের দিকে। তার করা প্রশ্নটি পছন্দ হয়নি হৃদের। গম্ভীর মুখে হৃদ কিছু আওড়াবে তার আগে বেখেয়ালি চোখ পড়ে সামনের দেয়ালে স্বচ্ছ কাজ ভেদ করে বাহিরে। সাদা কলেজ ড্রেস পরিহিত মায়া দুহাতে চকলেটের ঝুড়ি বুকের সাথে চাপড়ে ধরে হৃদের অফিসের কেবিন থেকে বের হচ্ছে সে। দেখেই বোঝা যাচ্ছে চকলেটের ঝুড়ি ভারে হাঁটতে কষ্ট হচ্ছে মায়ার। বেতাল হাঁটার সাথে গাল ফুলিয়ে মুখ ভর্তি চকলেট চাপাচ্ছে সে। হৃদ যেন চমকালো মায়াকে এই মুহূর্তে কলেজে নয় বরং অফিস মহলে দেখে। দ্রুততার সঙ্গে হাতঘড়িটা দেখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পুনরায় তাকায় মায়ার দিকে। হৃদভাবে মেয়েটা কি পাগলামো করতে করতে অফিস অবধি চলে আসলো একা একা? এমনটা তো হওয়ার কথা নয়। মেয়েটা চাইলেও তো কোথাও একা বের হতে পারার কথা না। সে সিকিউরিটি দিয়ে রেখেছে মেয়েটার পিছনে। তাছাড়া মেয়েটা কলেজ থেকে বের হওয়ার সময় তাকে কেউ ইনফর্ম করেনি কেন? হৃদের দৃষ্টি গাঢ় হয়। বিরক্তি রেশ কাটিয়ে কুঞ্জিত কপালে তাকায় মায়ার কর্মকাণ্ডের দিকে। হৃদে স্থির দৃষ্টির মধ্যে দিয়ে মায়া হাঁটতে পুনরায় থেমে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো ভেবে গোল গোল চোখে তাকালো চকলেটের ঝুড়িটার দিকে। স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উল্টো ঘুরে হাঁটা ধরে পুনরায় হৃদের কেবিনের দিকে। হৃদ কপাল কুঁচকায়। মায়াকে পুনরায় নিজের রুমের দিকে যেতে দেখে তীক্ষ্ণতায় ছেয়ে যায় নিজের মাঝে। গলা খাকিয়ে সৈয়দ সেন হৃদের মনোযোগ আকর্ষণ করে মুহূর্তেই। মনোযোগ ভস্মতের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় হৃদ। গম্ভীর মুখে সৈয়দকে উদ্দেশ্য করে বলে, নট ইন্টারেস্টেড ইন ইউর প্রজেক্ট। দ্রুততার সঙ্গে সাদা পর্দার সামনে থেকে বলে উঠল সৈয়দের ছেলে জিহাদ সেন। মিস্টার খান, মিটিং শুরু হয়েছে মাত্র 10 মিনিট হয়েছে, তাহলে সম্পূর্ণটা প্রজেক্ট না দেখে কিভাবে ডিসিশন নিচ্ছেন আপনি?
বিরক্তির ভাঁজ পড়ে হৃদের কপালে। স্বল্পজ্ঞানী মানুষ কোনো কালেই তার পছন্দ নয়। অনেক কিছু ডিটেলসে বোঝাতে হয় এদের। সেই ফালতু সময় বহন করার মতো ধৈর্য তার নেই। যেখানে মেধা তালিকা ছোট সেখানে এত বড় প্রজেক্ট কিভাবে সামলাবে সে? হৃদ বিরক্তিতে কটাক্ষ করে বলে ওঠে ছেলেটিকে। সম্পূর্ণ খাবার খেয়ে তারপর খাবারের টেস্টের ধরন বলাটা অর্থহীন ব্যক্তির নিরন্তর কাজ। ডিল পছন্দ হয়নি মানে রিজেক্ট। অনুর্দিত জ্বলিত অগ্নিমশাল মতো জ্বলে উঠল জিহাদ। অনেকটা দিনের কষ্ট পরিশ্রমের ফলে আজকের প্রেজেন্টেশন করা তার। সেটা না দেখে সোজা রিজেক্ট করে দিচ্ছে হৃদ খান। এতটা অহংকার তার, টাকার প্রতিপত্তি ক্ষমতার। মানুষকে মানুষ, কষ্টকে কষ্ট বলে মনে হয় না তার। নিজেকে সংযম করতে না পেরে আংশিক তেতে উঠল যেন হৃদের সামনে। সেটাই কাল হয়ে দাঁড়ালো জিহাদের পরবর্তী পদক্ষেপে। খানিকটা তেজ দেখালো হৃদকে, মুখে আওড়ালো শক্ত বাণী। আপনি মজা নিচ্ছেন মিস্টার খান? কোনো কিছু না দেখে সোজা রিজেক্ট করে দিয়েছেন প্রজেক্টটা। আপনি জানেন কতটা কষ্ট করা হয়েছে এই প্রজেক্টটির জন্য? নাচানো কিউব বলটা শক্তিতে হাতে চেপে ধরে হৃদ নিজের হাতের পিষ্টিতে। রাগান্বিত চোখ দুটো তুলল জিহাদের দিকে, কুঞ্চিত কপালে সহিত তিক্ততা নিয়ে বলল, তো আমি কি করব? ফালতু প্রজেক্টের জন্য 300 কোটি টাকা তোর বাপ দিবে? নদী তীরে বালুর উপর ফ্যাক্টরির জন্য 300 কোটি টাকা নয়, বরং 500 কোটি টাকা গিয়ে করাবে। ফ্যাক্টরি তৈরি করার পরও তার নিশ্চয়তা নেই, যে কোনো সময় প্লাবিত বন্যায় বালু ধুয়ে যেতে পারে নদীর পানির সাথে। ফ্যাক্টরির সাথে সাথে ফ্যাক্টরির মালও নদীর তলাদেশে যাবে। তার ক্ষতিপূরণ কে দিবে? তোর বাপ। তোর 14 কোটি প্রপার্টি বিক্রি করেও আমার 1.5 কোটি টাকা শোধ উঠবে না। তোর কি মনে হয় আমি গাছ কেটে ক্ষমতার আসনে বসে আছে? কিছু বলছি পলিটিক্স। তোর আমার কোম্পানির সাথে ডিল নয়, বরং আমার সাথে ডিলে থাকতে চাস। তোদের পেছনে একজন গ্যাংস্টারের হাত থাকলে অনায়াসে নিজেদের বাকি ব্যবসাগুলো দেখতে পারবি। পলিটিক্স থেকে শুরু করে দেশের লোকাল গুন্ডা পর্যন্ত তোদের কোনো কাজে বাধা দেবে না আমার নামে। তোদের ডিল নয়, আমার ক্ষমতা চাই। তাই গলার নিচে না তো গলা থাকবে, কিন্তু তেজ দেখানোর জন্য তুই থাকবি না। হৃদকে রেগে যেতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে আরাফ খান। সান্ত্বনা স্বরূপ কিছু বলতে যাবে তার আগেই উত্তেজিত ভঙ্গিতে বলে ওঠে সৈয়দ, মিস্টার আব্রাহাম, প্লিজ আমার ছেলের উপর রাগ করবেন না। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আসলে ও এই প্রজেক্টটি নিয়ে অনেক দিন ধরে পরিশ্রম করেছে, তো তাই আপনার রিজেক্টের সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। প্লিজ আপনি রেগে যাবেন না ওর ওপর। আমি ক্ষমা চাচ্ছি ওর হয়ে আপনার কাছে। বাবার কথা শুনল না জিহাদ। হৃদের বলা প্রতিটা কথাই সত্য, তাই বলে দমে গেল না হৃদের সম্মোহে। পুনরায় একই তেজ দেখে বলে উঠল হৃদের সামনে, ফালতু সব কারণ দেখাচ্ছেন মিস্টার খান। প্রজেক্ট রিজেক্ট করার যথাযথ কারণ নয় এটা। নদী কাছে থাকলেই যে বন্যা হবে এটাও নয়। আমি বলেছি বন্যা হবে না। তখন আপনি কি এক্সকিউজ দেখাবেন প্রজেক্ট সাইন করাতে? অন্যথায় আপনার ক্ষমতায় যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে ক্ষতি কিসের? আপনার সাথে ডিলে তো আছি আমরা। হৃদের রাগান্বিত দৃষ্টি মুহূর্তেই শান্ত হয়। আস্ত করে নিজের হাতের কিউবটা টেবিলের উপর রেখে টেনে নিজের গায়ের শার্ট ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলে, তোর সাহসের তারিফ করতে হয়। আমার সাহায্য চাই আবার আমাকে তেজ দেখাস? আচ্ছা চল, তোর ডিল ডান। সাইন করলাম তোর প্রজেক্টে। তার আগে ছোট একটা কাজ করবি। তোর বাপ ছেলে দুজন আমার কাজটা আসিফ বুঝিয়ে দেবে তোদের। ওয়েট, আসিফ একটা দলিলনামা তৈরি কর, যেখানে শর্ত হিসেবে লিখবি স্বর্গীয় শ্রী সৈয়দ সেন ও তার ছেলে সুত্তম কুমার জিহাদ সেন স্বেচ্ছায় খুশি মনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, প্রপার্টি, প্রজেক্ট সকল কিছু আমার নামে লিখে দিচ্ছেন, এবং তার বিনিময়ে আমি হৃদ খান এই প্রজেক্ট হতে 5% শেয়ার দান করছে স্বর্গীয় শ্রী সৈয়দ ও তার ছেলের নামে। হৃদের কথার প্রেক্ষিতে সম্মতি জানিয়ে তাৎক্ষণিক বলে ওঠে আসিফ, ভাই স্বর্গীয় কেন? সৈয়দ সেন তো এখনো বেঁচে আছে, তাহলে ডিল সাইন করার পর হার্ট অ্যাটাকে মারা যাবে বেচারা। তে আগে বাগে স্বর্গ রেখে রাখবি আর কি। হৃদের কথায় ভয়ে আড়ষ্ট হয়ে যায় সৈয়দ। হৃদ সম্পর্কে তাদের ধারণা আছে এবং হৃদের পাওয়ারকেই কাজে লাগিয়ে নিজের ব্যবসাটা আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এটাও সত্য, কিন্তু ছেলের বোকামির জন্য সবকিছু হারাতে হবে এবার হৃদের হাতে। তাই ভয়ার্থ দৃষ্টিতে উত্তেজিত কণ্ঠে বারবার হৃদের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন তিনি। হৃদ শুনল না তার করা অনুরোধের বাণীগুলো। করা আদেশে আসিফকে বলে বের হয়ে যায় কনফারেন্স রুম থেকে। আরাফ খান হতভম্ব দৃষ্টিতে এতক্ষণ হৃদের কঠোরতা দেখে। হৃদকে বের হয়ে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ইশারায় সৈয়দ সেনকে আশ্বস্ত করে তিনিও হৃদের পিছন পিছন ছুটে যায়। বাহিরে এসে হৃদের পিছন থেকে ডেকে উঠলেন তিনি। কি করছিস হৃদ? ডিল পছন্দ না হলে রিজেক্ট করে চলে যায়?
অযথা ওনাদের ভয় দেখাচ্ছিস কেন? দাঁড়ালো না হৃদ, চোখ মুখ শক্ত করে সামনের দিকে ধূপধাপ পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আই মিন ইট দাদা ভাই। আমি কোনো রোড সাইড গুন্ডা নয় যে ভয় দেখিয়ে ছেড়ে দেব। আমি ছেড়ে দিতে শিখে নেই। তাছাড়া সহজে সবাইকে ছেড়ে দিলে হৃদ খান নামক কাউকে তারা ভয় পাবে না। মানুষের মন থেকে হৃদ খানের নামে ভয় কমে আসবে। নিজের ক্ষমতা বহল রাখতে কিছু মানুষ বলেই পৃষ্ঠ আমাদের হাতে হাতেই হয়। এটা সাধারণ ব্যাপার। ক্ষমতার আসনে টিকে থাকতে হলে মানুষের মনে ভয় থাকাটা জরুরি। তার জন্য এসব সাধারণ ব্যাপার দাদা ভাই। আরাফ খান নাখোশ হলেন হৃদের বাচন ভঙ্গিতে। হৃদের এমন বেপরোয়া জীবন মোটেও পছন্দ নয় ওনার। তাই তিনি অনেক চেষ্টা করে হৃদকে ফেরাতে পারেনি জীবন থেকে, বরং উল্টো হয়েছে, হৃদ নিজে এই পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে তিনি এখন চুপচাপ থাকেন, হৃদকে কিছু বলে না। নিরাশ হয়ে অসন্তুষ্টি ভঙ্গিতে আবারও বলল আরাফ খান, হৃদ, এমনটা যাতে না হয়। নিজের পরিবার হারিয়ে ফেললি, নিজের প্রিয় জিনিসটাও তোর ক্ষমতার অতলে হারিয়ে গেল চিরতরে। প্রিয়জন ছাড়া, পরিবার ছাড়া থাকতে পারবি তো শুধু ক্ষমতার দাপটে? হৃদ উত্তর করল না আরাফ খানের পরপর প্রশ্নের। মোট কথা, তার প্রশ্নগুলোই পছন্দ হয়নি। বিরক্তির ভাঁজ কপালে ফেলে চলে যায় নিজের কেবিনের দিকে। আরাফ খান হতাশ দৃষ্টি আওড়ায় হৃদের যাওয়ার দিকে। নীরবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনিও নিজের কেবিনে ঢুকে যায়। পরপরই কেবিনের দরজা টেনে রুমে প্রবেশ করতে খানিকটা চমকে ওঠে হৃদ। বিরক্তির ভাঁজ পড়া কপালটা মুহূর্তে শীতল হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এতক্ষণ যাবৎ বিগড়ে যাওয়া মেজাজটাও চটিয়ে শান্ত হয়ে আসে মায়াকে দেখে। যতটা তিক্ত ছিল তখন কনফারেন্স রুমে, ততটাই নরম শীতল হয়ে আসে মায়াকে দেখে। সে দেখেছিল মায়াকে নিজের কেবিনে চকলেট ঝুড়ি দুহাতে জাপড়ে ধরে ঢুকতে। হৃদ আসতে চেয়েছিল তখন, কিন্তু উটকো কথোপকথনের কারণে মাথা থেকে ছুটে গিয়েছিল মেয়েটি তার কেবিনে ঢুকেছে। হৃদ হালকা ঘাড় বাঁকা করে উকি মেরে দেখে মায়া চকলেটের ঝুড়ি নিয়ে কি করছে। বুঝতে পারে মায়া চকলেট নিজের অ্যাপ্রনের দুই পকেটে ঢুকাচ্ছে, যতটা পারছে ততটা। মায়াকে দেখে বুঝাই যাচ্ছে সেই মুহূর্তে চকলেট চুরি করায় মহাব্যস্ত, যার কারণ হৃদের আগমনও টের পায়নি সে। হৃদ আস্তে করে রুমের দরজা লক করে দেয় ভিতর থেকে। পকেটে দুহাত গুজিয়ে দরজার সামনে হেলিয়ে দাঁড়ায়, মনোযোগ সহকারে দেখতে থাকে মায়ার চুপিসারে চুরি করার কর্মকাণ্ড। সময় নিয়ে হৃদের আনা সুস্বাদু চকলেটগুলো মায়া নিজের জায়গায় জায়গায় অ্যাপ্রনের পকেটগুলোতে ঠেসে ঠেসে উঁচু করে চকলেট ঢুকিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ছোট ছোট হাত দুটোতে একত্র করে যতগুলো সম্ভব চকলেট নিয়ে বুকের সাথে চেপে ধরে পড়ে যাওয়ার ভয়ে ধীর গতিতে সামনের দিকে ঘুরে দাঁড়ায় মায়া। ব্যস্ততায় দুগাল উঁচু করে এখনো মুখ ভর্তি চকলেট চাবাচ্ছে সে। হৃদকে দেখলো না মায়া, দৃষ্টি স্থির করে নিজের বুকের দুহাতে চেপে ধরা চকলেটগুলোর উপর ধীর পায়ে দুই কদম এগোতেই কানে আসলো হৃদের কণ্ঠ। মায়া চমকালো, ভরকালো, হতভম্ব হয়ে সামনে তাকাতে চোখ পড়লো হৃদের নির্বাক ভঙ্গি। কি ম্যাডাম, চুরি করা শেষ? মুখ ভর্তি চকলেট নিয়ে চোয়াল ছুলে যায় মায়ার। চাবানো বন্ধ করে হা হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে, চোখে মুখে আতঙ্কিত ভাব। চুরি ধরা পড়ার ভয়ে নীরবে চুরি করতে গিয়েও ধরা পড়ে যাবে হৃদের সামনে, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। কে কার চকলেটগুলো তাও জানা নেই মায়ার। হাঁটতে হাঁটতে ভুলবশত চলে আসে এই রুমে। ভাগ্যক্রমে রুমে এসে চকলেটের ঝুড়ি দেখে ফেলে। ঝুড়িতে বড় বড় অক্ষরে মায়া নিজের নামটা দেখে প্রথমে মনে করে এই ঝুড়ি ভরা চকলেট তার জন্যই এনেছেন আরাফ খান। তাই কোনো দিক বিবেচনা না করে ঝুড়ির পকেট ছিঁড়ে খেতে শুরু করে। কিছুটা খাওয়ার পর নিজের মনে করে ঝুড়িটা সাথে করে নিয়েও গিয়েছিল সে। মধ্যে রাস্তা থেকে ফিরে আসলো এই ভেবে যদি এটা তার দাদা জানের না হয় অন্য কারো হয়তো, তাহলে নিশ্চয়ই যার চকলেট সে না পেয়ে মন খারাপ করে কান্না করে বসবে মায়ের মতো করে। তাই মায়া দয়ালু মনে পুনরায় ফিরে এসে জায়গায় চকলেটের জায়গায় রেখে দিল ঠিকই, কিন্তু নিজের জন্য বেশ কিছু চকলেট চুরি করে নিল, যতটা মায়ার হাতে পকেটে মুখে নিচ্ছে ততটা। কিন্তু অপ্রত্যাশিতভাবে হৃদের আগমন ঘটায় ধরা পড়ে গেল সে। হৃদ মায়াকে চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক কদম এগিয়ে আসে মায়ের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ভ্রু কুঁচকে বলে উঠল, দিনে দুপুরে ডাকাতি, তাও আবার আমার চকলেটের উপর। সাংঘাতিক জোর তো আপনি ম্যাডাম। মায়ের চুরিকৃত চকলেটের মালিক হৃদ নামটা শুনে মুহূর্তে চোখ যেন কোঠা থেকে বের হয়ে আসার উপক্রম। মায়ার ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইকে কিভাবে বুঝ দিবে সে? তার জীবনে যত ভুল আছে সব কেন হৃদ ভাইয়ের সামনেই হয়, অন্য কারোর সাথে কেন হয় না? মায়া একরাশ কষ্ট ভরাক্রান্তে জর্জরিত হলো। ভাবলো তার হৃদ ভাই নিশ্চিত তাকে ভুলন্তর কন্যা ভাবছে, না হয় ভুলন্ত চুর। নিজের ভাবনায় কষ্ট লাগলো মায়ার। ভয় ভীতি চোখ তুলে তাকালো হৃদের কুচকানো চোখের দিকে। মুখে চকলেট চিবোলো ধীরে ধীরে। কি বলবে হৃদকে ভেবে পেল না, মুখের ভাষা যেন হারিয়ে গেল গলায়। অস্থির চোখ দুটো হৃদয় থেকে সরিয়ে এক পলক দেখে নিল নিজের হাতের
চকলেটগুলো। মায়া কিছু একটা ভেবে নিল মনে মনে। নিজের ভাবনায় চট করে চোখ তুলে তাকায় হৃদের দিকে। তাৎক্ষণিক সমাধানে আস্তে করে এগিয়ে দেয় নিজের হাতে চকলেটগুলো হৃদকে। হৃদ বুঝলো না মায়ার মনোভাব, কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়া হৃদের কুচকানো কপালে ভাব চোখে ইশারায় বুঝায় চকলেটগুলো নিতে। যথারীতি হৃদ দুহাত মেলে ধরতেই মায়া নিজের হাতের সকল চকলেট ঢেলে দেয় একত্রিত দু হাতের ভাঁজে। একে একে মায়া নিজের অ্যাপ্রনের পকেটে হাত ঢুকে চকলেট বের করে রাখছে হৃদের দু হাতের ভাঁজে। সম্পূর্ণ চকলেট হৃদকে ফিরিয়ে দিতে দিতে মুখের খাওয়া চকলেটগুলো শেষ হয়ে যায় মায়ার। হৃদের হাতে চকলেটগুলো তুলে নিয়ে অপরাধী গলায় আস্তে করে বলে উঠল। আমি চুরি করিনি। কপাল কুঁচকে এক পলক চকলেটগুলো দেখে নিল হৃদ। মায়াকে উদ্দেশ্য করে বলে, ব্যাপারটা এমন হয়ে গেল না যে চোর বলছে আমি রাতে চুরি করবো না, আপনি দরজা জানা করে ঘুমান। মায়া হাঁসফাঁস করলো। নিজের সাফায় মিথ্যা বলে উঠল হৃদকে। সত্যি বলছি আমি চুরি করিনি, শুধু চকলেটের ঝুড়িটা নিচে পড়েছিল তাই আমি উঠিয়ে রেখেছিলাম। পরে ভাবলাম আমি চলে যাওয়ার পর যদি কেউ চকলেটগুলো চুরি করে ফেলে, তাই নিজের সাথে করে নিয়ে যাচ্ছিলাম সেভ রাখার জন্য। মায়ার কথা একটা ভ্রু উঁচু করে পাশের ঝুড়িটা দেখে নেয় হৃদ। আচ্ছা, তার জন্যই বুঝি ছুরি ছিঁড়ে মুখে আর পকেটে রেখে চকলেটের হেফাজত করছিলেন আপনি? পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া। ঝুড়িটার ওজন ছিল অনেক, নিতে কষ্ট হচ্ছিল আমার, তাই একটু করে প্যাকেট ছিঁড়ে চকলেটগুলো প্যাকেটে রেখেছিলাম সেফ রাখার জন্য। আচ্ছা, কিন্তু ঝুড়ির হাল পহল থেকে তো মনে হচ্ছে না আপনি একটু করে ছিঁড়ছেন ম্যাডাম। আর চোখে তাকায় মায়ার পাশে টেবিলের দিকে। ঝুড়ি হতে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে চকলেট পড়ে থাকতে দেখে ঠোঁট উল্টায় মুহূর্তে। হৃদের সামনে না বুঝার ভান করে ইনোসেন্ট চেহারায় বলল, আমি একটু করেই ছিঁড়েছিলাম, বাকি প্যাকেটটা কিভাবে ছিঁড়লো আমি জানি না। সেটাই তো, নিশ্চিত চকলেটগুলোর হাত পা ছিল, তার জন্য নিজে লাফাতে লাফাতে বুড়ির প্যাকেট ছেড়ে বের হয়ে গেছে, তাই না? আগের ন্যায় ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি। ম্যাডাম, আপনি আর আপনার যুক্তি দুটি অসাধারণ। তে চোরকেও মনে ধরছে আমার। আপনাকে বাঁধিয়ে ফ্রেম করে দেয়ালে টাঙিয়ে রাখবো। আজকাল আমার সুন্দর ইনোসেন্ট চোর পাওয়া বিরল। আমি পাইছি, তাই হাতছাড়া করা যাবে না মোটেও। আতঙ্কিত চোখ মেলে তাকায় মায়া। ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায় হৃদের সামনে। নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখিয়ে বলল মায়া, আমি ইচ্ছা করে চুরি করতে চাইনি তো, চকলেটের ঝুড়ি আমার নাম ছিল তাই নিজের মনে করে নিয়েছি। বিশ্বাস না করলে আপনি দেখুন চকলেটের ঝুড়িতে আমার নাম লেখা, দেখুন। হৃদ স্বীকারোক্তিতেই পড়লে। জি, এটা আমার শ্বশুরের মেয়ের নাম। মায়ের ভয় বাড়ল। বুঝতে পারলো ভুল জায়গায় ভুল চুরিটা করে ফেলেছে সে। এখন হৃদ ভাইয়ের থাপ্পড়ও খেতে হবে ফ্রিতে। হৃদের শক্ত হাতের থাপ্পড়গুলো মনে করতে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের দুগাল ঢেকে নেয় দুহাতে বাঁচার জন্যে। হৃদের সামনে থমথমে ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য পুনরায় যুক্তি দেখে অপরাধী গলায় হৃদকে বলে ওঠে, নামে নামে জমে টানে দাদি বলে, তাই নামে নামে জমে টানতে পারলে নামে নামে চকলেটেও টানে ভাইয়া। আপনার গার্লফ্রেন্ডের নামের সাথে আমার নাম মিল আছে, তাই আমিও এই চকলেটের ভাগ অর্ধেক পাই ভাইয়া। মায়ার মুখে পরপর ভাইয়া ডাকটা পছন্দ হলো না হৃদের। বিরক্তি বাড়ে, সেই সাথে রাগ বাড়ে। নিষেধ করার পর মেয়েটার একবারই ভাইয়া ডাকটা মোটেও পছন্দ হয় না তার। তাই তপ্ত মেজাজ দেখিয়ে মায়াকে বলে উঠল তাৎক্ষণিক হৃদ। এই মেয়ে, বারবার ভাইয়া ডাকবা না। তোমার কোনো ভাইয়া টাইয়া হয় না। আমি সম্পর্কের সূত্রে স্বামী ডাকবা, নয়তো না। হৃদের রাগান্বিত কথায় চুপসে যায় মায়া। কোনরূপ বাক্য না ব্যয় নীরবে মায়া মাথা দুলিয়ে সম্মতি জানায় হৃদকে। মায়ার সম্মতি বুঝেই মুহূর্তে শান্ত হয় হৃদ। কিন্তু মায়ার পূর্বের কথার রেশ টেনে পুনরায় বলে ওঠে, বুঝেন কিন্তু ম্যাডাম, চকলেটের অর্ধেক ভাগ নেওয়া মানে আমার গার্লফ্রেন্ড অর্ধেক ভাগ নেওয়া, মানে আমার গার্লফ্রেন্ডের অর্ধেক অধিকার। এখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে যা করে আপনিও কিন্তু তাই তাই করবেন আমার সাথে, না করা যাবে না কিন্তু। কে পারবেন তো করতে? মায়া হৃদের কথার অর্থ বুঝলো কি বুঝলো না তার ধারণা নেই হৃদের। তারপরে মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় হৃদকে, অর্থাৎ সে পারবে। হৃদ বাঁকা হাসে। মূলত চকলেটগুলো হৃদ মায়ার জন্য আনিয়েছিল। সকালে মায়া চকলেট খাওয়ার জন্য বায়না করেছিল হিনার কাছে। হৃদ শুনেছিল সেটা। চকলেটগুলো এমনিতেই হৃদ এখন বাসায় পাঠাতো আসিফকে দিয়ে মায়ার কাছে, কিন্তু তার আগেই মায়া নিজেই চকলেট অবধি পৌঁছে গেছে। হৃদের তিক্ততা মনটা শীতল হয় যখন মায়া চকলেট মাখো মুখখানা দেখে। মনে হয় এই নারীতেই তার সকল ক্লান্তির অবসান। এই মেয়ে পাগলামিতে কেটে যাবে দিনের পর দিন তার। হৃদ 2 কদম এগিয়ে গিয়ে হাতের চকলেটগুলো পুনরায় ঝুড়িতে রেখে লাফিয়ে উঠে বসে টেবিলের উপর। হাতের ইশারায় মায়াকে ডাকে নিজের কাছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে।
এডিটর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।